হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের বিএসসি পেপারের সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ, বিএসসি, বিকমের মেজর ও মাইনর প্রত্যেক স্টুডেন্টস তোমরা যারা বিএসসি পেপার হিসাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা বিপর্যয় ব্যবস্থাপনার সাবজেক্টটি চয়েস করেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সাবজেক্টটি অর্থাৎ বিএসসি পেপারের ডিজাস্টার ম্যানেজমেন্ট এটা তোমাদের আবশ্যিক বিষয় অর্থাৎ কম্পালসারি সাবজেক্ট। তোমাদের সকলকেই পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। আজকে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের ম্যানমেড ডিজাস্টার অর্থাৎ মনুষ্য সৃষ্ট বিপর্যয় থেকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। আজকে 2, 3, 2, 5 এবং 10 নম্বর মানের প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমে আমরা 2 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, মনুষ্য সৃষ্ট দুর্যোগ মানবজাতির ওপর কী প্রভাব ফেলে? মনুষ্য সৃষ্ট দুর্যোগ মানবজাতির উপর যে সকল প্রভাব ফেলে তা হলো মানব জীবনের উপর প্রভাব অর্থাৎ মানব জীবনের ক্ষতির সৃষ্টি করে, অর্থনীতির উপর প্রভাব, পরিবেশের প্রভাব প্রভৃতি। নেক্সট প্রশ্ন 2 নম্বর দেখো, তেজস্ক্রিয় দূষণ কাকে বলে? প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে যে সমস্ত তেজস্ক্রিয় পদার্থ বিকিরণ সৃষ্টি করে সেগুলির অবাধ ব্যবহারে ও উৎপাদনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়, তাকে তেজস্ক্রিয় দূষণ বলে। যেমন পারমাণবিক অস্ত্র ও বিদ্যুৎ উৎপাদনের সময় তেজস্ক্রিয় পদার্থের ব্যবহারে তেজস্ক্রিয় দূষণ হয়। নেক্সট প্রশ্ন, জৈব বিপর্যয় অর্থাৎ বায়ো ডিজাস্টার্স বলতে কী বোঝো? কৃত্রিম বা প্রাকৃতিক উপায়ে সৃষ্ট কোনো জৈব উপাদান যখন মানবদেহ, উদ্ভিদ বা বাস্তুতান্ত্রিক উপাদানগুলির স্বাভাবিক কার্যকারিতাকে বিনষ্ট করে এক আশঙ্কাময় অবস্থার সৃষ্টি করে তখন তাকে জৈব বিপর্যয় বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জৈব বিপর্যয় বা অর্থাৎ বায়ো ডিজাস্টার। এইবার দেখো, ব্যাপকতা অনুসারে জৈব বিপর্যয় কয় প্রকারের ও কী কী? ব্যাপকতা অনুসারে জৈব বিপর্যয় 2 প্রকারের হয়, যথা এক হচ্ছে মহামারী যেমন কলেরা, প্লেগ প্রভৃতি, আর 2 নম্বর হচ্ছে অতিমারী যেমন কোভিড, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। নেক্সট এবার হচ্ছে 5 নম্বর প্রশ্ন, জল দূষণের সংজ্ঞা দাও। খুব সুন্দর প্রশ্ন, অবশ্যই তোমরা করবে। বিভিন্ন প্রাকৃতিক ও মানবিক কার্যকলাপের ফলে জলের ভৌত, রাসায়নিক ও জৈবিক উপাদানগুলির পরিবর্তন ঘটে এবং পরিবেশ ও বাস্তুতন্ত্রের উপর যেসব ক্ষতিকর প্রভাব পড়ে তাকে জল দূষণ বলে। জল দূষণ থেকে বড় প্রশ্ন তোমাদের অবশ্যই করতে হবে। এবার 6 নম্বর প্রশ্ন দেখো, জল দূষক কাকে বলে? এখানে বলেটা অমিট হয়ে গেছে, উদাহরণ দাও। যে সমস্ত পদার্থগুলি জলের ভৌত, রাসায়নিক ও জৈবিক উপাদানের পরিবর্তন ঘটিয়ে জলকে দূষিত করে তাকে বলে জল দূষক। মানে যে সমস্ত পদার্থ, সেই পদার্থগুলোকে বলা হচ্ছে জল দূষক, যেগুলো জলের ভৌত, রাসায়নিক ও জৈবিক উপাদানের পরিবর্তন ঘটিয়ে জলকে দূষিত করে, সেই সমস্ত পদার্থগুলোকে বলা হয় জল দূষক, যেমন আর্সেনিক, পারদ, সীসা প্রভৃতি। নেক্সট 7 নম্বর, জল দূষণ ঘটিত রোগগুলির নাম লেখো। খুব ভালো করে মনে রাখবে, আর এর সাথে এই রোগের লক্ষণগুলো তোমরা রেডি করে রাখবে। এখানে জল দূষণ ঘটিত রোগগুলি হলো কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস, আন্ত্রিক প্রভৃতি। এর সাথে এই রোগের লক্ষণগুলো তোমরা রেডি করে রাখবে। এবার হচ্ছে জৈবনিক অক্সিজেন চাহিদা অর্থাৎ বিওডি কাকে বলে? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। খুব ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। জলে উপস্থিত জৈব উপাদানকে অণুজীবের সাহায্যে বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেনের দরকার হয় তাকে জৈবনিক অক্সিজেন চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সংক্ষেপে বিওডি বলে। এবার হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সিওডি। বিওডি আর সিওডি খুব ভালো করে পড়বে। সিওডি হচ্ছে রাসায়নিক অক্সিজেন চাহিদা অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। যে জলে উপস্থিত
জৈব, ক্ষয়িষ্ণু এবং জৈবিক পদার্থ নয় এমন বিভিন্ন প্রকার দ্রাব্য ও অদ্রাব্য রাসায়নিক পদার্থকে জারিত করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে জলের রাসায়নিক অক্সিজেন চাহিদা বা সিওডি বলে। এবার হচ্ছে ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন কাকে বলে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যে পদ্ধতিতে কোনো জলাশয়ে রাসায়নিক পদার্থ, প্রধানত ফসফেট মেশার ফলে জলজ উদ্ভিদের বলতে মূলত শৈবালের ব্যাপক বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, তাকে ইউট্রোফিকেশন বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন কাকে বলে? কোনো অপরিবর্তনীয় বিষাক্ত রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে খাদ্য-খাদক সম্পর্কের মধ্য দিয়ে প্রতিটি খাদ্যস্তরে ওই পদার্থের গাঢ়ত্বের পরিমাণ যেভাবে বৃদ্ধি পায় সেই প্রক্রিয়াকে জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার পরবর্তী হচ্ছে জৈব সঞ্চয়। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বায়ো অ্যাকুমুলেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণী কোষে অপরিবর্তনীয় বিষাক্ত পদার্থ এবং ভারী কোনো ধাতু দ্রুত হারে ও মাত্রাতিরিক্ত পরিমাণে সঞ্চিত হয় তাকে জৈব সঞ্চয় বা বায়ো অ্যাকুমুলেশন বলে। এখানে ওটা প্রিন্টিংয়ে উঠে গেছে, ওটা বাদ দিয়ে দেবে। মানুষের উপর আর্সেনিক দূষণের দুটি প্রভাব উল্লেখ করো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সকলেই জানো। আর্সেনিক দূষণের ফলে মানবদেহে যে রোগ হয় তাকে বলা হয় কি? আর্সেনিকোসিস বলে। আর 2 নম্বর হচ্ছে হাতের তালু, পায়ের চেটোর চামড়াতে কালো ছাপ পড়ে, ছোপ ছোপ দাগ পড়ে, একে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার হচ্ছে দূষক কাকে বলে? পলিউট্যান্টস কাকে বলে? যে সকল জৈব অজৈব পদার্থগুলি পরিবেশকে দূষিত করে, জীবজ সম্প্রদায়ের ক্ষতি করে ও জীবিত প্রাণীর মধ্যে অস্বস্তি সংকট সৃষ্টি করে তাকে দূষক বা পলিউট্যান্টস বলে। পরবর্তী প্রশ্ন দেখো, দুর্যোগের ফলে অর্থনৈতিক কী কী ক্ষতি হয়? দুর্যোগের ফলে বিপুল পরিমাণে অর্থনৈতিক ক্ষতি পরিলক্ষিত হয়, যেমন মূলধন, সম্পদ এবং অবকাঠামো, যেমন আবাসন, বিদ্যালয়, রাস্তা, সেতুবাদ প্রভৃতি। এগুলো কি ক্ষতিগ্রস্ত হয়? জীবনহানি ও শিক্ষার অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকে। অতএব দুর্যোগের ফলে এই সমস্ত অর্থনৈতিক ক্ষতিগুলো হয়। এইবার ব্ল্যাক হাউস এফেক্ট কাকে বলে? জলে অশোধিত তেল মিশলে তা জলের উপর ঘন আস্তরণ সৃষ্টি করে। আলোর অনুপস্থিতিতে বা স্বল্প আলোর জন্য জলের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে ব্ল্যাক হাউস এফেক্ট বলে। এই ছিল তোমাদের ছোট ছোট প্রশ্ন। এইবার তোমরা 5 ও 10 নম্বর মানের প্রশ্নাবলীগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে যে কটা প্রশ্ন দিয়ে সবকটা ইম্পর্টেন্ট, কিন্তু সবকটা ভালো করে পড়বে। আর একটা কথা মনে রাখবে, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সাবজেক্ট হচ্ছে সায়েন্সের সাবজেক্ট, অতএব তোমাদের একটু বেশি করে পড়তে হবে। আর উত্তরগুলো খুব একটা বেশি বড় হবে না, একটা মিডিয়াম সাইজ হবে। অতএব ওইভাবে তোমরা পয়েন্ট ওয়াইজ লিখবে, ভালো নাম্বার পেয়ে যাবে। মনুষ্য সৃষ্ট বিপর্যয় কী? বিপর্যয় সৃষ্টিতে মানুষের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। বিপর্যয় ব্যবস্থাপনায় মানুষের ভূমিকা সংক্ষেপে আলোচনা। এই প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটাই ভালো করে করবে, আর পড়লে পারে তোমরা লিখতে পারবে। এমন কিছু কঠিন নয়, খুব সহজ। আর যেহেতু সায়েন্সের সাবজেক্ট, একটু বেশি করে তোমাদের পড়তে হবে, অনেক প্রশ্নই হবে এখান থেকে। বিভিন্ন ধরনের জৈব দুর্যোগগুলি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বাস্তুতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণগুলি লেখো। এগুলো খুব ভালো প্রশ্ন। বাস্তুতন্ত্র ধ্বংসের প্রভাব আলোচনা করো। প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দুর্যোগের ফলে সৃষ্ট মানুষ ও প্রাণী জগতের প্রতিক্রিয়া আলোচনা করো। নেক্সট, মনুষ্য সৃষ্ট দুর্যোগ অর্থাৎ ম্যানমেড হ্যাজার্ডস কি, এর ফলাফলগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জৈব বিপর্যয়, বায়োডিজাস্টার্স বলতে কি বোঝো? জৈব বিপর্যয়ের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো। এটা 5 নম্বর মান হিসেবে করে রাখবে। এতে বিওডি ও সিওডি কি, ওটা ছোটো প্রশ্নে দেওয়া আছে। বিওডি ও সিওডির মধ্যে পার্থক্য তোমরা রেডি করে নেবে, এটা 5 নম্বর মানে হিসেবে তোমরা রেডি করে রাখবে। নেক্সট, জৈব বিবর্ধন কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। জৈব বিবর্ধনের সংজ্ঞা সংক্ষিপ্ত প্রশ্নে দেওয়া আছে, বৈশিষ্ট্যটার সঙ্গে জুড়ে দেবে, দিয়ে 5 নম্বর মানে একটা প্রশ্নের উত্তর তোমাদের তৈরি হয়ে যাবে। অথবা জৈব দূষক কাকে বলে? জৈব দূষক খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে
মানুষের দেহে এর গাঢ়ত্ব কীভাবে বৃদ্ধি পায় তা একটি উদাহরণের সাহায্যে দেখাও। এটা ওইটা করা থাকলে একই উত্তর হবে। এখানে যে ছবিটা বলতে রেখাচিত্রটা উদাহরণের সাহায্যে দেখিয়ে দেবে কীভাবে খাদ্যের সম্পর্কের মধ্যে দিয়ে ক্রমশ গাঢ়ত্বটা বাড়ছে। নেক্সট হচ্ছে বায়ুদূষক পদার্থগুলির শ্রেণীবিভাগ করে সংক্ষেপে আলোচনা করো। বিভিন্ন প্রকার বায়ুদূষকের নাম লিখে শ্রেণীবিভাগ করে আলোচনা করবে। ইউট্রোফিকেশন কি, ইউট্রোফিকেশনের ফলাফলগুলি উল্লেখ করো। ইউট্রোফিকেশনের সংজ্ঞা দেওয়া আছে, শুধু ফলাফলটা দেখে নেবে, একটা 5 নম্বর প্রশ্ন হয়ে যাবে। এবার নেক্সট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের উৎস ফলাফল উল্লেখ করো। আর এর সঙ্গে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা তোমরা দেখে রাখবে। এই বায়ুদূষণের উৎস ফলাফল এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে একটা পুরো 10 নম্বর মানের প্রশ্ন হবে। আর এখানে দেখো অথবা এইভাবে আসতে পারে, বায়ুদূষণের প্রাকৃতিক উৎস ও মনুষ্যসৃষ্ট উৎসগুলি সংক্ষেপে আলোচনা করে। ওটার মধ্যেই এটা বায়ুদূষণের উৎস বলতে এই প্রাকৃতিক উৎস, মনুষ্যসৃষ্ট উৎস। তাহলে ওইটা করা থাকলে এই অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এই 13 এই প্রশ্নের উত্তরটা করলে পারে তোমাদের যে কটা আমি অথবা দিয়ে সব কটা হয়ে যাবে। যেমন উদ্ভিদের উপর বায়ুদূষণের প্রভাব, ওই ফলাফল প্রভাব ওখান থেকে এটা হয়ে যাবে। উদ্ভিদের প্রভাব, মানুষের উপর প্রভাব, প্রাণীদের উপর প্রভাব, সব ওখানে ওর মধ্যে থাকছে। অতএব এখানে 5 নম্বর মানে সব উত্তর তোমাদের তৈরি হয়ে যাচ্ছে। মানুষের উপর বায়ুদূষণের প্রভাবগুলি লেখো। এবার যে ধোঁয়াশা, স্মগ কাকে বলে? ধোঁয়াশার প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট 15 নম্বর, পারমাণবিক বিপর্যয় অর্থাৎ নিউক্লিয়ার ডিজাস্টার কাকে বলে? পারমাণবিক বিপর্যয়ের কারণ ও ফলাফল উল্লেখ করো। এটাও খুব ভালো করে করবে পারমাণবিক বিপর্যয়টা। এইবার ফরেস্ট ফায়ার অর্থাৎ বনভূমির অগ্নিকাণ্ডের কারণ, প্রভাব ও প্রতিরোধ ব্যবস্থার আলোচনা করো। এটা 10 নম্বর মান হিসেবে করে রাখবে। এই 10 নম্বর করে রাখলে পরে 5 নম্বর মানের এখান থেকে প্রশ্ন আসলে সব তোমার একটা করলেই সব কটা হয়ে যাবে। যেমন অথবা দিয়ে দেওয়া আছে বনভূমির অগ্নিকাণ্ডের কারণগুলি, এটা 5 নম্বর হিসেবে যদি দেয় তাহলে তোমার এখান থেকে কারণটা চলে আসছে, প্রভাবটা চলে আসবে, প্রতিরোধটাও চলে আসবে। অগ্নিকাণ্ডের প্রভাবগুলো আলোচনা করো আর বনভূমি অগ্নিকাণ্ডের প্রতিরোধ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিশদ আলোচনা করো। ওইটা করা থাকলে এগুলো সব তোমার রেডি হয়ে যাবে। অর্থাৎ প্রথমটা খুব ভালো করে তোমরা তৈরি করবে। এবার জল দূষণ, জল দূষণ কাকে বলে? জল দূষণের উৎস ও প্রভাব সংক্ষেপে আলোচনা করো। আর নিয়ন্ত্রণ ব্যবস্থাটা এখানে লেখা হয়নি, জল দূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা আলোচনা করো। এইটা করা থাকলে পারে ভালো করে খেয়াল রাখবে, নিয়ন্ত্রণটা লেখা হয়নি, নিয়ন্ত্রণটা মনে রাখবে। তাহলে উৎস, প্রভাব এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা এটা করা থাকলে পারে এর থেকে 5 নম্বর প্রশ্ন আসলে তুমি সব কটা লিখতে পারবে। যেমন জল দূষণের উৎসগুলি এর মধ্যে তোমার থেকে যাচ্ছে, জল দূষণের প্রভাব এখানে থেকে যাচ্ছে, আর জল দূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা ওটা ওর মধ্যে থেকে যাচ্ছে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই মনুষ্য বিপর্যয় থেকে আরও একটা পার্ট তোমাদের দিতে হবে, তাহলে কমপ্লিট হবে না। পরবর্তী ভিডিওতে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাবে, আমি দিয়ে দেবো। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।